শাহজাহান তন্ময়, লেখনীতে নাবিলা ইক্স, পর্ব সংখ্যা 41। নীল আকাশ জুড়ে শুভ্র মেঘের ছড়াছড়ি, সূর্যের সোনালি দীপ্ত অরুর ঘুমন্ত মুখ জুড়ে মাথাটা হেলে ধরে চলছে চলন্ত গাড়ির তালে তালে। তন্ময় ভালোভাবেই অবগত ছিল অরু বেশিক্ষণ সজাগ থাকতে পারবে না, শিগগিরই গভীর ঘুমে তলিয়ে পড়বে। হলো তাই। স্বাভাবিকভাবে গতকাল রাতে ঘুমও হয়নি তার, সকালে আবার ভোর থেকে উঠেছে। ঘুমে তলিয়ে যাওয়া স্বাভাবিক নয় কি? তন্ময় এক পলক ওর মুখপানে তাকালো, আর চোখে চেয়ে কাজটা তুলে দিল। দু চোখে কাজ তুলে দিতে ভেতরে অন্ধকার ঘুমট পরিবেশে আবদ্ধ হলো। জাঁকজমক ঝঞ্ঝা পৃথিবী হতে বহুদূর ছোট্টখাটো নিজেকে একটি পৃথিবী খুঁজে নিল। এ যাত্রা তন্ময় অবচিত একটি কাজ করে বসলো। চলন্ত গাড়ির গতি কমিয়ে ব্যস্ত হলো মাথার ওপরে হাতের বাম পাশটা আয়নায় নির্দিষ্ট পরিবর্তন আনতে। এবার ওরুর মুখটুকু আয়নাতে পরিষ্কার দেখাচ্ছে। তন্ময় অবলীলায় এক পলক চোখ তুলে মুখ দর্শন করছে। ব্যাপারটা তেমন তৃপ্তিজনক, তেমনি অশান্তিজনকও বটে। তৃপ্তি দু চোখে হচ্ছে, অশান্তির হৃদয়। অদ্ভুতভাবে লম্বা একটা সময় অতি নীরবে চলে গেল। ওর চোখে মুখে বন্ধ করে থাকলেও সবকিছু নির্জীব, ভারী। এই যে এখানে সময়টাকে প্রমাণ পাওয়া গেল। এক চঞ্চলতা, ব্যাকুলতা, তন্ময়ের দুনিয়া ভয়াবহ রকমের শান্ত স্তব্ধতা মোচড় দিচ্ছে। ঘড়ির কাঁটা ঘুরছে 10টা 30-এ। জানালা বন্ধ, কাছের এতক্ষণ যাবৎ ওর মাথাটা লেপড়েছিল। তন্ময় ভুলবশত চেয়েছিল এগিয়ে গিয়ে মাথাটা নিজের কাঁধে নিচ্ছে না, যদি ওর ঘুম ভেঙে যায় সেই ভয়ে। ভেবেছিল এক চিন্তে এইভাবেই যতক্ষণ বা ঘুমাবে, নিজেও ফিরবে তার দিকে। তবে আর তা হলো কোথায়? অগত্য এ যাত্রায় ওর মাথাটা নিজের কাঁধে সযত্নে নিয়ে নিল। ওর ঘুমটা সামান্য কেটে গেল বোধহয়। মিটমিট করে আধ খোলার চোখ চাইল, তন্ময়ের কাঁধে মাথা রেখে বুঝলো। আবার নিবিড়ভাবে মাথাটা এগিয়ে নিল। ঘুম জড়ানো আকুতি মেশানো কণ্ঠে বিড়বিড় করে বলল, কাজটা নামিয়ে দিন না। ঘুম ঘুম কণ্ঠে ঠিক তীর বেঁধল তন্ময়ের হৃদয়ে। অন্তরের ভেতর কিছু একটা ধপাস করে উঠল। ঘুম ঘুম কণ্ঠ যেন এতটা প্রভাব ফেলতে পারে এই প্রথম উপলব্ধি করলো তন্ময়। আবার দেখ, ঘুমের মধ্যে গাড়ির কাজটা খোলাও চাই। তন্ময় অগত্য সরু রাস্তা ধরে বিচক্ষণ দৃষ্টিতে গাড়ির কাজ দুটো নামিয়ে ফেললো। হাতে দুদিকে দুটো রাস্তা। তন্ময় বাপাশের বাঘটা রাস্তার দিকে কিছু ছুটলো। রাস্তার দুধারে রয়েছে বড় বড় হরেক রকমের গাছ, বিশেষ করে নারকেল গাছ। জমিনে জুড়ে ছোট ছোট সবুজ ঘাস। একদিকে পাখিদের কিচিরমিচির বড্ড বেশি। রোডটা তেমন ক্ষীণ নয়, আরামবোধ হচ্ছে বেশ। বাতাস হামলে এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে শরীর। গাড়ির গতি বাতাসের সংস্পর্শে দ্বিগুণ করে ফেললো। ওরু শান্ত স্থির চুলগুলো এবার অশান্ত হয়ে গেল। ড্রাইভার তন্ময় মহাবিরক্ত। তার মুখে বুকে সবখানে চুলের ছড়াছড়ি। সুরসুরি লাগছে খুব। এতে ড্রাইভিংয়ের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে। এ তো মহাবিপদ। অথচ অন্যায়কারী ব্যক্তিটি যে আরাম আয়েসে ঘুমাচ্ছে। বাতাসের স্পর্শে শক্তপোক্ত কাঁধে মাথা রেখে তিনি গভীর ঘুমে তলিয়ে গেছে পুনরায়। তন্ময় ঠোঁটে ঠোঁট চেপে সুরসুরি সহ করে ড্রাইভ করে গেল। ড্রাইভার তন্ময়ের কনসেন্ট্রেশন ভাঙার মতো অস্থিরতাও বুঝি শেষ। ওর গম্ভীর ঘুম ভাঙল ঠিক ঘন্টাখানেক পর, তখন প্রায় 11টা 30। দ্বিতীয় দফায় তন্ডা ভাঙতে আধবোঝা চোখ থেকে শোধালো, কয়টা বাজে তন্ময় ভাই? তন্ময় এক পল হাত ঘড়িতে চাইল, ফের চোখ তুলে আয়নাতে দৃষ্টি ফেলল। আয়নার প্রতিচ্ছবি হওয়া মুখটার দিকে দেখলো জানালায়। 11টা 35। জবাবে ওর নাক মুখ কুচকে ধ্বনি তুলল। আড়মোড়া ভাঙিয়ে সোজা হয়ে বসলো। মাথা সহ কাঠটা ব্যথা হয়ে গেছে তার। কাঁধে মস্ত বড় বস্তা ছিল যেন। সামনে মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে ব্যথা দূর করার প্রচেষ্টা। তন্ময় জিজ্ঞেস করলো, বেশি ব্যথা করছে? প্রশ্নটি বোধে ওর ভালো লাগলো। ঠোঁটে মৃদু হাসি নিয়ে সে তড়িৎ প্রশ্নের জবাব ছুড়ল, হ্যাঁ বললে কি মালিশ করে দিবেন? তন্ময় আশ্চর্য অথবা হতবাক হলো না, বরঞ্চ প্রশ্নটির জবাব যে কণ্ঠ খাদে নামে ভুরু তুলিয়ে করতে দিবি।
বলল। ওর বুঝি আসমান থেকে জমিনে পড়ল। অবিশ্বাস্য হৃদয়ে বিস্ফোরত চোখে চাইল তন্ময়ের মুখে। নির্বাক চোখে কয়েক মুহূর্ত দেখলো এক চিত্তে। অদেখা হিসেব নিকেশ কষতে লাগলো। তারপর ভদ্রভাবে দৃষ্টি ঘুরিয়ে ফেললো নিজের দিকে জানালার বাইরে। তন্ময় না চেয়ে সবটাই দেখলো। গাল ভরে হাসলো শব্দহীনভাবে। হাসিটুকু মুখে লেগে থাকতে দীর্ঘ সময় লাগলো। মেন রোড পেরিয়ে গাড়িটা নির্জন রাস্তা ধরেছে। ওর এক যাত্রায় মুখ খুলল, খিদে পেয়েছে, গাড়ি থামান, খেয়ে নেই আগে। তন্ময় সহমত হলো। তা মাথা দুলিয়ে বোঝালো। নিরিবিলি জায়গা দেখে গাড়ি থামালো। চোখের সম্মুখে দীর্ঘ জায়গা জুড়ে চাষের জমি। দুজনে নেমে হাত মুখ ধুয়ে নিল। পুনরায় গাড়িতে উঠে বসলো। প্যাকেট থেকে বক্স বের করে একে একে সবগুলো বাটি বের করলো ওরও। ঢাকনা খুলে গ্রানে মোমো করছে চতুর্দিক। গ্রান টেনে নিয়ে খেতে শুরু করলো চটপট। ওর পছন্দের খাবারের বাটিগুলো রেখে অন্য সবে হাত বাড়ালো তন্ময়। সেসব মহারানীর পছন্দ নয়, সেসব তার পেটে গেল। তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া শেষ করলো। গাড়িটি পুনরায় স্টার্ট করবে এমন সময় ওরও বলল, কফি খেয়ে নেন আগে। ওরও দুটো ফ্লাক্স বের করলো। একটাতে তার জন্য চা, একটাতে গরম কফি। এই ফ্লাক্সে 12 ঘন্টা পানি চা গরম থাকে। যখন গরম পানি ঢাললো মগে তখন রীতিমতো টকবক করে ধোয়া উঠছিল। ওয়ান টাইম কফির প্যাকেট ছিঁড়ে মগে ঢেলে দিল। চামচ দিয়ে নেড়ে নেড়ে এগিয়ে ধরলো। তন্ময় স্থির চোখে চেয়ে ব্যস্ত ওরকে দেখলো। এদিকে ধরা মুখটা এ যাত্রায় নিল। ওর পিনপত নীরবতা নিয়ে চট করে খেতে ব্যস্ত হলো। সে দিব্যি চা পান করছে ব্যস্ত। প্রকৃতি যাহাতু দেখতে দেখতে চা মজাই আলাদা। তন্ময় দ্বিমত করলো না। কফিটা বেশ ভালো হয়েছে। কফি অতটা অনুভব করে কখনো খাওয়া হয়নি মনে হলো। চট্টগ্রাম পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকাল। শান্ত স্থির বিকালবেলা। আসমান জুড়ে তখন পাখিরা আসা যাওয়া চলছে। এদিক ওদিক নদীর জলে দর্শন মিলেছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ধরে তাদের গাড়ি এতক্ষণ যাবৎ বন্ধ করে রাখা ছিল। ফোন তন্ময় এ যাত্রায় খুলতে একের পর এক মিস কল উচ্চধ্বনিতে মুখরিত করলো গাড়ির ভেতরটা। লাস্ট মিস কল ম্যানেজার সুমনের। তন্ময় তাকে কল ব্যাক করলো। সর্বপ্রথম ব্লুটুথ কানে গুঁজলো। ফোনটা হুইলের পাশে রেখে সারা পথ দৃষ্টি ফেললো। ড্রেস অন, ব্লু হেলমেট অদূরে। তারা প্রায় পৌঁছে গেছে। ম্যানেজার সুমন এর রিংটোন কল রিসিভ করলো। তন্ময় জানালো তারা পৌঁছে গেছে। সে কোথায়? সুমন প্রত্যুত্তরে জানালো সে হোটেলে, পার্কিং এরিয়া এখনই আসছে। গাড়িটা মডার্ন রাজকীয় ড্রেসিসন ব্লু দোরগোড়ায় এসে দাঁড় করায়। দরজা পেরিয়ে ঢুকলো। পার্কিং এরিয়ায় আসতে মিনিট খানেক লাগলো। দেখা গেল সুমনকে। ইতিমধ্যে দাঁড়িয়ে আছে, গায়ে সাদা ব্রো পরে আছে, পায়ে সাদা স্লিপার। ওর এভাবে তাকে দেখে হেসে ফেললো। হাসছে দুলছে তার শরীর। গাড়ির ভেতরে বসে বসে হাসতে হাসতে শুধালো, আঙ্কেল এভাবে চলে আসছেন কেন? সুমন বেশ লজ্জা পেল। লজ্জায় হাঁসফাঁস করছে। মধ্যবয়স্কী মানুষটি তার এহেন পোশাকে মানায় নাকি? সে তো ভেবেছে স্যার আসবে রাতে, সারাদিন অপেক্ষা করবে। যখন দেখলো আসছে না তখন কেবল গোসল নিতে গেছিল। ভেবে দেখেনি গোসল সেরে সে বিছানায় টান টান করে গাঢ় একটি ঘুম দিবে। কে জানতো তার গোসলের সময় তার স্যার চলে আসবে। ভালো করেছেন আঙ্কেল। আপনাকে কিছুদিন না দেখে মনে হচ্ছিল আরও ইয়াং হয়ে গেছেন। সুমন আর চোখে তন্ময়ের মুখের দিকে সহসুলো গলায় রয়ে শুয়ে বলল, ভালো আছেন আঙ্কেল? সুমন আর চোখে তন্ময়ের মুখের দিকে চেয়ে ভদ্রভাবে বলল, ভালো আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মামনি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তন্ময় লাগেজের একটা ডান হাতে টেনে নিয়ে বাম হাতে ওর হাত ধরল। নিজের সাথে তাল মিলিয়ে নিতে নিতে সে সুমনের সঙ্গে কথায় ব্যস্ত। রিসেপশনে এসে অনলাইনে বুকিং দেখাতে হলো। চাবি হাতে তাদের সঙ্গে একজন লেডি এলো। 3য় তলায় তাদের স্যুট সেখানেই পৌঁছে দিল। চাবি হাতে ঢুকলো তারা বিলাসবহুল স্যুটের ভেতরে। সেখানে ফ্লোর হতে সিলিং ধরে ইউগ্রন্ট লাক্সারিয়াস স্যুট এর নামে সম্বোধন করা হয়েছে রেডিসন ব্লু এর এক রাজকীয় ঘরটিতে। 2টো বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম, সঙ্গে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। চারপাশে এক একটি উইন্ডোজ, জমিন হতে সিলিং পর্যন্ত শহরে ব্যস্ত পথঘাটে দেখা মিলছে অবলীলায়। পশ্চিমের জানালার সামনে দাঁড়ালে চোখে এসে ধরা দিচ্ছে পরিষ্কার চকচকে নীল পানির সুইমিং পুল। তন্ময় একা এলে সাধারণভাবে 2টো রুম বুক করে। এমনিতেও সে
এবং অন্যটিতে তার ম্যানেজার সুমন থাকে। তবে অরু যেহেতু সঙ্গে সেহেতু স্যুট নেওয়াটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছিল এবং এটা একটি রুমে থাকবে না, ভয় পাবে। আবার সে একা ওকে এক রুমে দিয়েও শান্তি পাবে না, মন আনচান করবে, নিশ্চিন্তে ঘুমাতে পারবে না কি সন্দেহ আছে। আবার একই স্যুটে থাকাও আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াবে। এসব ভাবনা চিন্তা আর অধৈর্য নিয়েই আজকাল নিজের ওপর নিজের বিন্দুমাত্র আস্থা নেই। ভীষণভাবে সে ওরকে ভয় পায় ওর এক একটি অঙ্গভঙ্গিকে। ওর শরীরের এক একটি অঙ্গ অনিচ্ছুকভাবে তাকে জানিয়ে দেয় ওর মতামত, ও ঠিক কী চাচ্ছে, ও ঠিক কী ভাবছে। এতে বারবারের মতোই 100 ডিগ্রি উঠে যায় তন্ময়ের শরীরে তাপমাত্রা। এ যাত্রায় তার মনে হচ্ছে মোস্তফা সাহেব দুশ্চিন্তা অযথা নয়, ভদ্রলোক সঠিক পথে সন্দেহের বাণ ছুঁড়েছেন। তন্ময় অনুতপ্ত বড়। তার উচিত হয়নি অরুর মুখে দেখে গলে গিয়ে ওর কথা শোনা। আরও উচিত হয়নি আগুনে আপ্যায়নের সঙ্গে ঘরে তোলা। ফরকাস্ট জানাচ্ছে রাত 7টা ধরে বৃষ্টি হবে, সম্ভাবনা 89%। তীব্র আকাশ ইতিমধ্যে ঢল ঢল পিটিয়ে যাচ্ছে। এই দৃঢ়ভাবে দুঃখী যে কোনো সময় অঝরে কেঁদে ভাসবে নগরী। বাইরে বাতাস ছুটছে প্রবলভাবে, উড়নচণ্ডী হয়ে তাণ্ডব শুরু করেছে গাছের দলবল। খণ্ডে খণ্ডে বিভক্ত হলো মেঘ। আধারে আসমান জুড়ে ভাগ্যক্রমে তারা ভোরের দিকে রওনা দিয়েছিল, নয়তো সন্ধ্যার আগে হোটেলে উঠতে পারতই না। নাহলে আজ বৃষ্টির মধ্যে আটকে পড়ে থাকতে হতো। অশালীন অপ্রস্তুত কাপড় আবৃত সুমনকে দেখে অরু মিটমিট করে হাসছে। হেসে হেসে এটা ওটা দিয়ে নানান প্রশ্ন ছুটছে। তন্ময় সে হাসিটুকু খেয়াল করে ভুরু দুটো তাকালো সুমনের দিকে। অপ্রস্তুত তার মুখ জুড়ে লেপ্টে ভদ্রলোকটি মাথা থেকে পা পর্যন্ত দেখে ভুরুদয় কুচকে সামলালো। বিবিকার ভঙ্গিতে বলল, লাগেজ রাখুন, আপনি গিয়ে আগে কাপড় চোপড় চেঞ্জ করে ফেলুন। সুমন যেন এতক্ষণ যাবৎ এই আদেশের আশায় ছিল। প্রাণ পাখি হাতে পেয়ে এমন ভঙ্গিতে জি উচ্চারণ করে ছুটতে বেরিয়ে গেল। অরু তার যার ভঙ্গিমা দেখে উচ্চস্বরে হেসে উঠল। এত প্রাণপ্রন্ত হাসি মানে কি? এই এমন ছোট্ট বিষয় নিয়ে হাসার কি আছে? তন্ময় বুঝে পেল না। অষ্টাদশীর মস্তিষ্ক ওর প্রফুল্লতা এড়িয়ে সে শোধালো, কোন বেডরুম চাই? এহীন প্রশ্নের সম্মুখীন হতেই অরু থমকালো, বিমূঢ় হলো, যেন এই প্রশ্ন আশা করেনি। তাহলে কি আশা করেছিল? তার একই রুমে শোবে? তন্ময় নিজের লম্বা নাক অপ্রস্তুত ভঙ্গিতেই ছুটালো। নিজের অশালীন ভাবনা চিন্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অন্যদিকে দৃষ্টি ফেলে পুনরায় একই প্রশ্ন করলো। অরু ঠোঁটে ঠোঁট টিপল। বোধ হয় কিছু আদেশ অদেখা হিসাব নিকেশ করছে। কষাকষি শেষ করে ছুটলো বেডরুমে দুটো দেখতে। বিচক্ষণ নজরে ঘুরে ফিরে দুটো রুম দেখলো। বারান্দা যুক্ত বেডরুমে বেছে নিল সে। তন্ময় বুঝবার ন্যায় মাথা দোলালো। হাতের সামনে পাওয়া লাগেজ টেনে নিয়ে পরিত্যক্ত বেডরুমে ঢুকলো। দরজা লাগালো তড়িৎ। লম্বাটে শ্বাস ফেল। নীরবতায় আশ্বস্ত মস্তিষ্ককে শান্ত করলো। গিয়ে দাঁড়ালো নীল কাছে জানালার সম্মুখে। বাইরে কিছুক্ষণ নিশ্চুপ করে তাকিয়ে রইল। ঘড়ির কাঁটা ঘুরছে 5:30। গোসল নেওয়া প্রয়োজন, এতে আরামবোধ হবে। ভেবে চিনতে লাগেজ গোছানো শুভ্র রঙের বিছানায় তুললো। এই মুহূর্তে খেয়াল করলো এটি তার লাগেজ নয়, মহারানী ভিক্টোরিয়ার লাগেজ। এমন জাঁকজমকপূর্ণ লাগেজ তার হয় কিভাবে? চোখ কোন দেশে রেখে এটাকে টেনে ভিতরে এনেছে তাই ভাবছে। চোখ বুজে তপ্ত শ্বাস ফেলে আরেক দফায় লাগেজ নিয়ে বের হলো রুম থেকে। ওর রুমের দরজা আধ খোলা। সে কোনো কালে নিজের রুমে দরজা লাগায় না। ও লাগায় না বোধহয় তাকে সর্বদা সতর্কতার সহিত দরজার সিটকিনি তুলে রাখতে হয়। এ যাত্রায় তন্ময় কেবলমাত্র হাত উঠিয়ে দরজা করাঘাত করে বলবে। সেই মুহূর্তে অবিশ্বাস্য একটি দৃশ্য দেখে হতভম্বিত হলো। আশ্চর্য বনে গেল সে। মুখে তার পর মুহূর্তে নীল হয়ে এলো। ওরও ইতিমধ্যে তার লাগেজ খুলে ফেলেছে। তার হাতে কালো বস্কার্ট, অন্যভাবে বলতে গেলে তার আন্ডারওয়্যার। সেটিকে চোখের সামনে তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। আশ্চর্য, এটিকে খুঁটিয়ে খুঁটিয়ে নিখুঁতভাবে দেখার কি আছে? তন্ময় ভাষাহীন হয়ে পড়ল। বিনা বাক্যে তৎক্ষণাৎ দরজা টেনে ঢুকলো। ওরও আতঙ্কিত হলো। ওর হাত ফসকিয়ে মহামূল্যবান বস্তুটি ফ্লোরে পড়ে গেল। চমকিতে ভালোভাবেই কেমন যেন হাঁসফাঁস করছে।
সেদিকে বেশ কিছুক্ষণ নজর রাখলো তন্ময়। সে ঝড়ের গতিতে ছুটে গেল বক্সটির কাছে, সেটিকে লাগেজে ভরলো, লাগেজের চেন লাগিয়ে লাগেজ টেনে বেরিয়ে এলো। নিজের বেডরুমে গিয়ে দরজা লক করে ফেললো। কপালে আঙ্গুল ঘষে সে বিভ্রান্তিতে পড়ল। পুনরায় কঠিন একটি তপ্ত শ্বাস ফেললো। আজকের রাতটা চোখের পলকে কেটে গেলে কেমন হয়। এক্ষুনি রাতটা কেটে যাক। যাক যাক যাক। কলিং বেল বেজে উঠল। তখন তন্ময় সবেমাত্র গোসল করে বেরিয়েছে, পরনে ট্রাউজার আর টি শার্ট। ভেজাটে চুলগুলো মুছতে মুছতে তোয়ালে হাতে বেরিয়ে এলো রুম থেকে। ওরু দাঁড়িয়ে আছে অপ্রস্তুত হাবভাবে। তখনকার জন্য লজ্জাবোধ করছে হয়তো, চোখে চোখ রাখছে না। ইতস্ত কণ্ঠে মিনমিনিয়ে সুরে বলল, সুমন আঙ্কেল এসেছে হয়তো। তন্ময়ের হাসি পেল, ঠোঁটে ঠোঁট পিষে হাসিটুকু গিলে নিয়ে সযত্নে এক পলকই লজ্জিত মুখখানা দেখে এগোলো দরজার দিকে। দরজা খোলার পূর্বে দেখে নিল সে এসেছে। বাইরে ম্যানেজার সুমন এবার ভদ্রলোকী পরিপাটি পোশাকে তৈরি হয়ে এসেছে। তন্ময় দরজা খুলে দিল। সুন্ময় প্রফুল্ল গলায় শোধালো, স্যার খেতে নামবেন নাকি রুমে সার্ভেন্ট ডাকবো? তন্ময় মাথা ঘুরিয়ে ওরুর মুখ পানে ছিল, ভুরু তুলে ইশারা করে জানতে চাইল ওর মতামত। ওরু বুঝে ভেবে চিনতে মতামত জানালো, নিচে গিয়ে খেয়ে আসি, হোটেলে ঘুরে ফিরে দেখা যাবে। সুমন এতে খুশি হলো, একসাথে খাওয়া যাবে ভেবে সে ভীষণ রকম ক্ষুধার্ত। খুশি জাহির করতে উচ্চকণ্ঠে বলল, চলো মামুনি, তুমি তৈরি? ওরু আঙ্গুল দেখিয়ে 5 মিনিট বোঝালো। ছুটে নিজের রুমে চলে গেল। তন্ময় ক্ষণিক সময় ধরে চেয়ে রইল সুমনের মুখপানে। এতক্ষণ সুমন ভরকালো, থমকালো। সে আবার কি করলো? বসে ভাবে চেয়ে আছে কেন? অদ্ভুত। ওরও গুনে গুনে 6 মিনিট লাগলো। ওর হতেই 3 জন বেরোলো স্যুট ছেড়ে। সিঁড়ি বেয়ে পৌঁছালো খাবার পরিবেশনকারী জায়গায়। লম্বা করে একখানে খাবার সাজিয়ে রাখা হয়েছে। ওরও ঝটপট প্লেট হাতে তুলে নিল। তার মন মতন যা ইচ্ছে একে একে তুলে নিল প্লেটে। সুমন সে দৃশ্য দেখে ঢোক গিল, খিদেটা বাড়লো বলে। অন্যদিকে তন্ময় মেরুদণ্ড সোজা করে একচিত্তে দাঁড়িয়ে। খিদে কি তার লাগে না? বস নড়ছে না, প্লেটে তুলে খাবার নিচ্ছে না। বসকে ফেলে সুমন তো পারছে না এগোতে। পারলে আগে আগে খাবার ফেরে খেতে শুরু করতো। যতই হোক টাকাগুলো তো তার বসের পকেট থেকে যাবে। লোভ সামলাতে দাঁড়িয়ে রইল। তন্ময় দেখছিল চঞ্চল ওরুকে। সুমন খেয়াল করলো। খানিক পর গলা পরিষ্কার করে বলল, খেয়ে নিন। সুমন ক্ষুধার্ত পেট নিয়ে ধৈর্যশীলতার পরিচয় দিল, স্যার আপনি? তন্ময় বিরস মুখে বলল, আপনি খেতে শুরু করুন। সুমন আর ভদ্রতা দেখালো না, প্লেট হাতে ছুটলো খাবার নিতে। ওর রীতিমতো পছন্দের সব খাবার প্লেটে তুলে নিয়েছে। খাবার ভর্তি প্লেটে এগিয়ে সে তন্ময়ের হাতে ধরিয়ে দিল। আরেক প্লেট নিয়ে এগিয়ে গেল নিজের জন্য। ঘুরে ফিরে রাতের খাবার খেয়ে ছুটে ফিরতে ফিরতে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 11টা 30-এ। বাইরে তখন ঝোড় বর্ষণ বৃষ্টি। ওর প্রধান ফটকে ঠিক বড় কাচের দেওয়ালের সম্মুখে দাঁড়িয়ে। বাইরে উথাল পাথাল বৃষ্টি দেখে মুগ্ধ নয়নে বৃষ্টির প্রতি তার অধের প্রেম। বাজে রকম ভাবে ভালোবাসে বৃষ্টিকে। ওর চোখে কথা বলে বৃষ্টি দেখতেই এই যে কেমন চিকচিক করছে কালো মণি যুগল। তন্ময় নির্মিশের চোখে অনেকটা সময় ধরে পদচারণ করলো সেই চোখে, কিন্তু কিছু কদম গিয়ে থমকালো। মস্তিষ্ক নড়ে ভরে উঠল তার। সজাগ হলো দৃষ্টি। তো এই দৃষ্টি ফিরিয়ে নিল। ওরু মুগ্ধ গলায় বলল, তন্ময় ভাই দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে না সবকিছু? বৃষ্টির ভিন্ন রূপ আজ। তন্ময়ের কপালে নীল রোগ ফুলে ফেপে উঠছে। বুকের ভেতর কেমন যেন হচ্ছে, শিরা উপশিরা বেয়ে ঘাম ছুটছে। সে আলগোছে বিনা বাক্যে নিজের বেডরুমের দিকে পা বাড়ালো। ওরু মাথা ঘুরিয়ে পুনরায় ডাকলো, তন্ময় ভাই। তন্ময় ঢোক গিলল। কণ্ঠ গভীর করে ধমকানো সুরে বলল, কয়টা বাজে? নিজের রুমে যা, এক্ষুনি গিয়ে ঘুমাবি। ওরু কিং করতো বিমোর। শান্তশিষ্ট মানুষটা হঠাৎ করে চটে গেল কেন? আশ্চর্য। ওর অভিমান হলো। ধমক খেয়ে বৃষ্টি আর ভালো লাগলো না। মুখ বেঁকিয়ে হড়মুড়িয়ে নিজের রুমে চলে গেল। ওর যাওয়া দেখে দীর্ঘশ্বাস ফেললো তন্ময়। ওর এতক্ষণ ধরে দাঁড়ানোর জায়গাটায় সে দাঁড়ালো। দৃষ্টিপট গিয়ে ঠেকলো ঝিমঝিম বর্ষমুখর নগরীতে। দীর্ঘ সময় একচিত্তে অন্য মানুষকে হয়ে দেখলো একইভাবে। পেছনে কার অস্তিত্ব অনুভব করলো। মাথায় পাশ ফিরিয়ে চাইলো। ভুরুদয় কুচকে দুগাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তন্ময় যেন ওর অভিমান দেখে পূর্বের মতো কঠিন গলায় ধমক দিলে উঠল, বললাম না রুমে যেতে? রুম থেকে এক পা বেরোলে পা ভেঙে দিব। যা।
ওরও চোখ জোড়া মুহূর্তে টলমল করে উঠল, রক্তিম হয়ে এলো, ফুলে ফেপে উঠল নাকের পাটাতন। তন্ময়ের চোখে চোখ রেখে সামনের তালে চোখ রাঙিয়ে দৃঢ় দৃষ্টিতে বলল, যাব না। তন্ময় অসহায় ওর সামনে, দিশেহারা না পেয়ে সে চোখ বুজে শ্বাস টেনে নিল। শ্বাসরুদ্ধ হৃদয়ের বেগতিক অবস্থা অনুভব করলো। ওর দিকে নাচে সোজা নিজের বেডরুমে ফিরে এলো, দরজা লাগালো, বিছানায় বসলো, দুপা ছড়িয়ে ছিটিয়ে, মাথা দুটো দুহাতে ঢেকে বসলো। নিজের সমুদ্রে ন্যায় শান্ত করতে ব্যর্থ চেষ্টা সে মুহূর্তে হঠাৎ করে উজ্জ্বল রুম আধারে ঢেকে গেল। এটা বুঝি হওয়ার বাকি ছিল? তার সঙ্গে কি মস্করা হচ্ছে? রাগে তন্ময়ের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। তার সবথেকে বড় ভুল হচ্ছে চট্টগ্রামে আসা। হৃদয়ে আতঙ্কে উত্তেজনায় দুমড়ে মুচড়ে যাচ্ছে, নিজেকে আটকে রাখার উপায় নেই। ওরটা অন্ধকারে ভয় পায়। তন্ময় দ্রুত উঠে দাঁড়ালো, অন্ধকারে দরজা খুলে বেরোলো। ওরও ডাক ভেসে আসছে, আর্তনাদ ভয়ার্ত গলায় ডাকছে। তন্ময় ধীরে স্বরে আশ্বস্ত করে জানালো, এই যে আমি, ভয় লাগছে? ওরও যেন নিজের প্রাণ পাখি হাতে ফিরে পেয়েছে। স্বস্তির শ্বাস ফিরে বলল, ফোনের ফ্ল্যাশ লাইট অন করেন না। তন্ময় ট্রাউজারের পকেট ছুঁয়ে অনুভব করলো সেলফোন নেই, হয়তো রুমে আছে। সে ওরুকে আবছা দেখে দাঁড়া, নিয়ে আসছি। ওর চিৎকার করে ওঠে, না, একদম যাবে না, আমি সঙ্গে যাব। তন্ময় অনুভব করে তার অঙ্গ প্রত্যঙ্গ পাথর বনে গেছে। সচল মস্তিষ্ক এ যাত্রায় অচল হয়ে এসেছে, ধরফর করছে অন্তর। হাত থেকে উপলব্ধি করছে ওর নিঃশ্বাস, ওর শরীরের মিষ্টি গন্ধটা, কোনো ফুলের ঘ্রাণ এটা। এই মাদকতা সেই ঘ্রাণ নেশার মতো কাজ করছে তার মধ্যে। তাকে নেশার সমুদ্রে গভীরে তলিয়ে দিচ্ছে ওরু এগিয়ে এলো কাছাকাছি, একদম পাশে। গা ছুঁই ছুঁই দুইজনের। ওরুর আকুতি ভর্তি গলায় বলল, চলুন। তন্ময় যেন সেই কণ্ঠটি শোনেনি, ওইভাবে দাঁড়িয়ে রইল। ওরও সন্দেহনভাবে গলায় ডাকে, তন্ময় ভাই। আধারের আবছায় চোখে চোখ পড়ে দুজনের। তন্ময় গভীর চোখে দেখা ওরুর থমকানো মুখ, অপ্রস্তুত বদন, হেলে দুলো কয়েক পা পিছু চলে যাওয়া সেই মুখে তন্ময়ের মণিজোড়া শুধু প্রিয়তমার প্রতিচ্ছবি, প্রিয়তমার প্রিয়সীর নেওয়া এক একটি অঙ্গভঙ্গি অবলীলায় কাজ করে বসলো তার পা জোড়া, যা ইচ্ছে মতো এগিয়ে যাচ্ছে নিজ গতিতে। যতক্ষণ না দেওয়ালে পিঠ ঠেকিয়ে ওরুকে থামিয়েছে, ততক্ষণ সে এগিয়ে গিয়েছে। নিজের পেটানো শরীর দ্বারা ঠেকে ফেলেছে ওরুর ছোট্ট দেহখানা। পেশিবহুল হাত দুটো ঠিক ওর মাথার দুপাশে, আধারে অ্যাপসে মুখটা অনুভব করতে হাত বাড়ালো তন্ময়, ছুঁয়ে দিল ওরুর মুখ। শীতল হাতের স্পর্শে ওরু কেঁপে উঠল, দেওয়ালের সঙ্গে পরিপূর্ণভাবে লেপ্টে গেল। ঢোক গিলল ছোট্ট করে, মুখ খুলল কিছু বলার জন্য। তৎক্ষণাৎ তন্ময় আঙ্গুল এসে ঠেকলো তার ঠোঁটে। বড়সড় হয়ে এলো তরুর চোখ দুটো। তন্ময় বৃদ্ধাঙ্গুল দিয়ে ওর ঠোঁট চেপে ধরল, মাথাটা নুইয়ে নিল সমান তালে। আধারে ক্ষুদ্র প্রচেষ্টা প্রেয়সীর মুখ দেখবার। ঘোল লাগানো কণ্ঠে সে বিড়বিড় করে বলল, তোর ঠোঁট ছুঁয়ে আমি মরতেও রাজি। ওরু সেই অচেনা কণ্ঠে তিত্তির করে কেঁপে উঠল, সংবিতন হলো হৃদয়। পর মুহূর্তে একজোড়া শীতল ঠোঁট চূর্ণ বিচূর্ণ করে তোলে ওর পৃথিবী। ঝড়ের বর্ষণে সমানতালে ঘনিষ্ঠ হয়ে ওঠে অশ্রুদয়ের ছোঁয়া। নিবিড় স্পর্শের ঘোরে সবকিছু জল্পনায় আচ্ছন্ন, যেন সেই কল্পনার জগৎ ভেঙে একজোড়া পুরুষালী হাত তাকে নিবিড়ভাবে চাপটে ধরে, কানের কাছের ঠোঁট আনে, তার দেহে নড়ে চড়ে থমকালো গভীর কণ্ঠে বলে ওঠে, নড়ে না জান, নড়ে না প্লিজ, জান নড়ে না প্লিজ। ওরু মৃদু স্বরে ঘুঙ্গালো, তীব্র প্রচেষ্টা করতে চলেছে এই অসহায় অনুভূতিকে লুকানোর। তবে লুকানো কি সম্ভব? আবেগময়ী এই রাতে নির্জন আধারে ঘনিত অঘটন থামাতে বুঝি ঘর আলোকিত হয়ে উঠল। বিদ্যুৎ কেমন আচমকায় গিয়েছিল, তেমন হঠাৎ করে ফিরে এলো। বিদ্যুতের সঙ্গে ফেরত পেতেই তন্ময়ের ভাবনা চিন্তার বোধটুকু সচল হলো মস্তিষ্ক। তার আবরণ শূন্য পেশিবহুল শরীর থেকে চাপা পড়ে থাকা সত্য আধো ঢাকা দেহখানা বিদ্যুতের সাদা আলোতে যেন স্পষ্ট হলো। ওরুর মেধহীন কোমরে তার একটি বলিষ্ঠ হাত এখনো রয়ে গেছে, অন্যদিকে ওরুর হাত দুটো শক্ত করে ধরে রাখা ওকে সম্পূর্ণভাবে দৃঢ়ভাবে নিজের কাছে বন্দি রেখেছে। বিড়াল ছানার মতো অসহায় ওরু বিদ্যুতের আলোতে বা লজ্জায় লাল হয়ে গেছে।
কান ধরে গলা রক্তিম হয়ে এসেছে। মুহূর্তে তন্ময়ের উত্তেজনায় জর্জরিত শরীরটা অসাড় হয়ে আসে। এক ঝটকায় ঝাপটে বন্ধ করে নেয় দু চোখের পাতা। ব্যাকুলতা অনুভব করতে অরুর কম্পনময় অঙ্গ প্রত্যঙ্গ। বাইরে তখনও বর্ষণ চলছিল। তন্ময় উঠে দাঁড়ায়, এক মুহূর্তের জন্য দাঁড়ায় না, অসীমভাবে দ্বিতীয়বারের মতো নাচে। চোয়াল শক্ত করে চোখ মুখ বুজে কয়েক কদম মেয়ে ঢুকে পড়ে নিচের কক্ষে। শব্দ করে দরজা বন্ধ করে দেয়। দরজা দুট সুঠাম পিঠে লেপ্টে ঠায় দাঁড়িয়ে রয়। হৃৎপিণ্ড তিত্তির করে কাঁপছে। বুকের ওঠানামার গতি অস্বাভাবিক। ঘন ঘন শ্বাস প্রশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নেবার অসীম চেষ্টা। এতটা অসহায়ত্ব বোধ হয় এই প্রথমই লাগছে তার। এমন বিশ্রী কর্মের সে পালিয়ে এসেছে। তার অরু নিশ্চয়ই কষ্ট পেয়েছে ওকে ওইভাবে ফেলে এইভাবে আসা। রাগের শরীরটা উত্তেজনায় হারিয়ে যাচ্ছে। আর যদি তার অধিকার থাকতো তাহলে কি অপরাধ বোধ করতো সে? এতটা দ্বিধাক্রান্ত হতো তার হৃদয়। বাবার দেওয়া প্রতিশ্রুতি সে রাখতে পারেনি। বিদ্যুৎ না ফিরলে সে কি করে বসতো? ভাবতে এই দিশা হারিয়ে ফেলছে সে। মেরুদণ্ড কঠিন হয়ে উঠছে। সারা তন্ময় দু চোখের পাতা এক করতে পারেনি। সজাগ হয়েছে রয়। বৃষ্টির পটুলি পটুলি বেঁধে পড়ছে। কালো মেঘে ঢাকা আকাশ। চার ডুবে সূর্যোদয় হলো। সবটাই সে চোখের সামনে দেখলো। এই যাত্রায় ঘড়ির কাঁটা 7টা বাজছে। তন্ময় ফোনটা হাতে তুলে নেয়। কল ধরে সুমনের। সুমন গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুম কি করে বসের চেয়ে বড়? না, একদমই না। সে তড়িৎ বেগে উঠে বসলো। রিসিভ করে বলল, গুড মর্নিং স্যার। তন্ময় অধৈর্য কণ্ঠে শুধায়, আশেপাশে কাজী অফিস আছে? চমকে ওঠে তন্ময়। বিশ্ববিদ্যালয় চোখে শূন্যে চেয়ে জিজ্ঞেস করে, কেন স্যার? তন্ময় থমথমে গলায় শক্তভাবে বিস্ফোরণ ঘরে কথাটি নির্বিকার ভঙ্গিতেই বলল, আমি বিয়ে করব। যা যা ব্যবস্থা নেবার নিয়ে নিন। কি কি প্রয়োজন বিয়ে করতে তার খোঁজ লাগান। কাজী অফিসের লোকেশন ট্র্যাক করুন। সর্বপ্রথম কাছাকাছি হলে ভালো হয়। যত দ্রুত সম্ভব ভালোভাবে করুন। আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন? সুমন কিংকর্ত বিমূঢ়। হওয়ার কথা কি নয়? এর থেকে আশ্চর্য বিষয় দুটো নেই। মিটিং করতে এসে বস বিয়ে করছে। ও মাই গড! সুমন চিন্তিত, ভাগরুদ্ধ। এসব যদি তার বড় বস জানে। সুমনের সবচেয়ে ভয় মোস্তফা সাহেবকে নিয়ে। এমন কাণ্ড যদি সে হাত লাগায় তার হাত কেটে দিবে নাকি? হঠাৎ এমন সিদ্ধান্ত কেন স্যার? কিছু কি হয়ে কথাটুকু শেষ করতে পারল না তন্ময় অধৈর্যের সপ্তমে। দীর্ঘ ধৈর্য ফুরিয়ে অল্প সময়ে অবিনষ্ট নেই। তাড়াহুড়ো গলায় বলল, কোনো প্রশ্ন না। বিয়ের আগে এই কথা যেন লিক না হয়। যা বললাম তাড়াতাড়ি করুন। সুমন সাহেব, আমি সিরিয়াস অ্যাবাউট দিস। সুমন ফোনের ওই পাশে মাথা দোলায়। দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস পায় না। কিন্তু মনে একটি প্রশ্ন রয়ে যায়, পাত্রীকে। মনে একজনের চেহারা ভেসে ওঠে। সে কি? ধরফরিয়ে উঠে বুক। স্যার, আধা ঘন্টা দিন, সব কিছু অ্যারেঞ্জ করে ফেলবো। তন্ময় ফোন কান থেকে নামে বিছানায় গেল গোসলে ঢুকতে। গোসল সেরে বেরোবে বাথরুমের পরে ভেজা চুলে দাঁড়ায় গ্লাসের সামনে। বাইরে উজ্জ্বল খণ্ড খণ্ড শুভ্র মেঘ আকাশ জুড়ে। স্বচ্ছ পানি সুইমিং পুল দেখা যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে তৈরি হয়ে ফোনে হাতে তুলে নেয়। পুনরায় কল করে সুমন এক রিংয়েই রিসিভ করে। তন্ময় চট করে শুধায়, কত দূর? সুমন তড়িৎভাবে জবাব দেয়, স্যার সব রেডি। ইভিং এই সাত সকালে কাজীকে ধরে বেঁধে এনেছি কাজী অফিসে। আমি এখন হোটেলের সামনে আসছি। কয়েক মিনিটের পর বাজলো ডোরবেল। তন্ময় সেদুকে বেরোলো, ঢোক গেল। আর চোখে চাইতেই দেখলো ওর সোফায় বসে আছে। পিটপিট চোখে লজ্জিত মুখে বারংবার চাইছে। অস্বাভাবিক একবার এক অঙ্গভঙ্গি। তন্ময় দরজার দিক যেতে যেতে আদেশ ছুড়ল, রেডি হ, আমরা এক্ষুনি বেরোবো। কোথায় যাচ্ছি? এমন প্রশ্ন মস্তিষ্ক দিয়ে ওর মাথা দোলালো। মনের কঠোরই একটি প্রশ্ন স্পর্ধা পেল না বোধ হয়। চুপচাপ গিয়ে তৈরি হয়ে এলো মিনিটের মাঝে। সুমন তৈরি হয়ে বেরোবে ওরুকে দেখে আরও আশ্চর্য হলো। তার ধারণা বুঝি সঠিক হতে চলেছে। তবে দেখে শুনে যতটুকু বুঝলো ওরও কিছুই জানে না। নির্বোধের মতো চুপচাপ বসে আছে। নিত্যদিনের মতোই চঞ্চল আজ নেই। কিন্তু কি হয়েছে দুজনের মধ্যে তার কি? সুমন নিজের ভাবনা চিন্তা তাল বদল করলো। এক চিত্তে গাড়ি চালাতে লাগলো। কাজী অফিসের সম্মুখে এসে থামলো গাড়ি। তন্ময় বেরোলো প্রথমে। অপর পাশে এসে দরজা খুলে দাঁড়ালো অরুর জন্য। অরু বড় বড় চোখ করে কাজী অফিসের সাইনবোর্ড দেখলো। আশ্চর্য হয়ে বেরোলো সে। জিজ্ঞাসা চোখে চাইলো তন্ময়ের দিকে। সে দৃষ্টি পরিপূর্ণভাবে অগ্রাহ্য করলো তন্ময়। অরুর হাত ধরে ধীর শিস্তে হাঁটা ধরলো কাজী অফিসের ভেতরে। দুজনেই ঢুকলো আনম্যারিড রূপে।
বেরোলো ম্যারিড রূপে। অরুর গলায় সুন্দর গোলাপি রঙের ফুলের মালা, তন্ময়ের গলায়ও সেটি নিজের হাতেই দুজন দুজনকে পরিয়েছে। সুমন এবং সুমনের বড় ভাই সহ চীনা পরিচিত কিছু মানুষ বেরিয়েছে পিছু পিছু। তারা কিছু পারিবারিক হিসেবে বিবাহিত অরুকে তাকালো। তখনও তাজ্জব। তন্ময় তাজ্জব অরুকে গাড়িতে বসে সুমন সহ বাকিদের উদ্দেশ্যে বলল, আজকের জন্য ধন্যবাদ, আনুষ্ঠানিকভাবে বিয়ে হলে নিশ্চয়ই দাওয়াত পাবেন। সুমন বড় ভাই রসিকতা সুরে বলল, মিষ্টি খেয়েছি, তাতেই হবে। তন্ময় মাথা দোলায় সালাম জানিয়ে বিদায় নিল। গাড়িতে উঠে বসে বিয়েটা কিছুক্ষণ প্রাইভেট রাখা গেল না। হাওয়ার গতিতেই সে খবর শাহজাহান বাড়িতে পৌঁছে গিয়েছে এবং সব কিছু নিস্তব্ধ হয়ে গেছে ঠিক অরুর মতো। অরু তখন গাড়ির চলতে চলতে প্রশ্ন করলো, বাসায় কি বলবি? ওরা বোকার মতো শোধালো, কি বলবো? তন্ময় ধীর গলায় শিখিয়ে পড়িয়ে নেবার ভঙ্গিতেই জানালো, বলবি এই বিয়ে তুই স্বেচ্ছাই করেছিস, তোর ইচ্ছেতেই সব হয়েছে। ওরও পুনরাবৃত্তি করলো, স্বেচ্ছাই করেছি, আমার ইচ্ছেতেই হয়েছে। তন্ময় ভুরু তুলে বলল, স্বেচ্ছায় নয় বুঝি? তুই কি আমাকে বিয়ে করতে চাসনি? আমাকে বিয়ে করার ইচ্ছে নেই? ওরও ঘাবড়ে গেল। ঘাবড়ে তোতলানো সুরে বলল, তা কেন হবে? তা নয় তো, আমি চাইছিলাম। তন্ময় অসন্তুষ্ট হলো খানিক, আদেশ দেবার মতো নির্দেশ দিল, এখানকার মতো থেমে থেমে নয়, ফ্রেশ কণ্ঠে ধরবর করে বলবি, তোতলানো চলবে না, বুঝছিস? ওরও না বুঝোদারের মতো মাথা ঝাঁকালো। হ্যাঁ, সে বুঝেছে। তন্ময় দীর্ঘশ্বাস ফেললো। তাকে শাহজাহান মোস্তফা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে নির্ঘাত। চাচ্চু কিভাবে বিষয়টা নেবে তা নিয়ে সাহিত্য সে। ভালোই সকলে মেনে নিলেই তো হয়, আর যদি না নেয় তাহলে কি হবে ভেবে পাচ্ছে না। তখন বাড়ির বড় ছেলে বিয়ে করে নিয়েছে নিজেদের মতো পরিবার ছাড়া। এই বিয়ে কি হয়েছে? হয়নি। মোস্তফা সাহেব মানবেন না এই বিয়ে, কখনোই না। আজ এই বাড়িতে তার ছেলে থাকবে, না হয় সে থাকবে। আপাতমস্তক একটা ফয়সালা হবে এখানে। তিনি বৈঠক বসাবে, মানুষ ডাকবে, ছেলেকে বহিষ্কার করবে। এই মেয়ে ধরা ছেলেকে একটা শিক্ষা দেওয়া দরকার। ফোনের ওই পাশে সুমন কাঁপছে, ঠাস করে পাজোড়া প্যান্ট তার হাঁটু পর্যন্ত কেঁপে যাচ্ছে। অতি ভয়ে ভিজে গেছে নাকি সম্ভাবনা আছে 100%। প্রচণ্ড ভয়ে তার গোপনে এক চাপে, মাঝে মধ্যে দুইটাই সচরাচর আসে না, তবে একটা অনায়াসে এসে যায়। যেমন এখন মনে হচ্ছে, মানে হবে ভাব। কপালে বিন্দু বিন্দু ঘামের চিহ্ন, শার্ট ঘামে ভিজে লেপটে গেছে। ওপাশে নীরবতা, দানবীয় কণ্ঠে তার মালিক চেঁচিয়ে যাচ্ছেন। একের পর এক ধমককে কেঁপে উঠছে সুমন আর তার হৃদয়। তোমাকে চাকরি থেকে আউট করব, গুলি করব, বন্দুকে বুলেট ভরে তোমার বুক ঝাঁঝরা করব। স্টুপিড, মতিভ্রম হয়েছে তোমার? মনে নেই কি বলেছিলাম? আমার খেয়ে আমার পরে আমাকে লাথি মারা, আমার সামনে আসবে না, খবরদার। সুমনের বুক ধরফর করছে, কণ্ঠ খাদে নেমে এসেছে। মিনমিনিয়ে গলায় কোনো রকম বলল, ছোট স্যারকে বলতে না। বাক্যটি সম্পূর্ণ করতে পারল না। কঠিন মুখে মোস্তফা সাহেব আরেক দফায় শাসাতে শুরু করলেন, স্টপ ইউর ননসেন্স। তোমাকে আমি পুলিশে দেবো সুমন। আমার খেয়ে আমার পরে আমার সাথে ধোকা দেবার জন্য জেলে ঢোকাবো, তোমায় রিমান্ডে নেব, যত রকম মামলা আছে দিয়ে দিব। ইউ ওয়েন্ট আর অ্যান্ড ওয়াচ। সুমন আফসোস হচ্ছে, তার মোটে উচিত হয়নি তন্ময়ের সঙ্গ নেওয়া। তার কথায় উঠবস করা বড় স্যারকে জানিয়ে দিলেই ভালো হতো। এগুলো দুই কলি সে হারিয়ে বসলো। তার এখন কাঁদতে ইচ্ছে করছে, কিছু করতে পারছে না। চোখে জল আসছে, বুক ছোট চর মেরে হাহাকার করতে ইচ্ছে করছে। সে মুহূর্তে ফোনে মেসেজ ঢুকলো। চোখটা ঝাপসা হয়ে আসছিল। অ্যাকাউন্টে 50,000 টাকা এসেছে। কিভাবে এলো, কে দিল? বড় চোখে মেসেজগুলো পড়লো কয়েকবার। সে সময় একটি মেসেজ এলো ইয়ারলেস নাম্বার থেকে। তার জানা মতে এটি তন্ময়ের প্রাইভেট নাম্বার। ছোট মেসেজটিতে হলো, এজেন্ট ইউ ফ্রি টাইমস সুমন সাহেব, বাবার সামনে কিছুদিন না গেলে আপনার মঙ্গল। মেঘে ঢাকা মুখে এবার অলৌকিক সূর্যের দীপ্তি ছড়ালো। চ্যাপটানো মুখে মৃদু হাসির দর্শন মিল। ছোট স্যারের নৌকা চড়ে দুখুল দুনিয়ায় হারিয়ে বসেছেন। যাক, মিটিমিটি হেসে সেই ঝাপটেরও মেসেজ পড়ল সে, ধন্যবাদ স্যার। তারপর স্ত্রীকে কল করলো, হাস্যোজ্জ্বল কণ্ঠে জানালো, আসতেছি আমি। আমার জন্য ঝাল গরুর মাংস ভুনা করো, সাথে সাদা পোলাও রান্না বসাও। মোস্তফা সাহেব চেয়ারে শক্ত হয়ে বসা, তার চোখে মুখে তাকানো যাচ্ছে না। গেল ভয়ে আত্মহারায় কেঁপে উঠছে নিশ্চয়ই তিনি। গম্ভীর মুখে গোল পায়ে
নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। লিভিং রুমে নরম সোফায় গিয়ে বিচারের মতো করে বসলো। ইতিমধ্যে শাহজাহান বাড়ির সবার নিকটে হাওয়ার গতিতে বিষয়টি ছড়িয়ে গেছে। সকলে জানে তন্ময় আর অরু তিন কপুল বলে বিয়ে করে ফেলেছে। এহেন সংবাদ শোনার পর পরিবারের এক একটা সদস্য এক এক ভঙ্গিতে আকার ভঙ্গি ইঙ্গিত করছে জবেদা বেগমের কথা বলা যাক। ভদ্রমহিলা ট্রে সাজাচ্ছেন। ট্রেতে দিয়েছে মিষ্টি, 2 রকমের শরবত, কেকের একটু পিসের টুকরো, 2টো টিস্যু। ছেলে মেয়েকে পারিবারিক পরস্পরের সাথে আপ্যায়ন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে মুফতি বেগম লিভিং রুম থেকে কাছে সবকিছু সরিয়ে নিয়েছে। তার মতে আজ ভালো রকমের ঝামেলা বাঁধবে, তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি হবে। তর্কে উনার কে হবে মুফতি বেগম জানে, সে উনার হবে না হয় তিনি জানেন। সে উইনার হবে না, সে লিভিং রুমে বসে ভেঙে ফেলবে একের পর এক জিনিস। এর জন্যে আগে ভাগে সব সরিয়ে ফেলছেন। মোস্তফা সাহেব কঠিন চোখে আপাতমস্তক ছোট ভাইয়ের বউকে দেখে গেলেন। শিরশির করে উঠছে শিরশির করে উঠল মুফতি বেগমের শরীর। মারাত্মক ভয় লাগছে, তবুও সরানো অভিযান বন্ধ করলেন না। দূর দূর করে কম্পনে বুকের কাছে ফুলদানি চেপে আগলে ধরে এলেন। রান্নাঘরে ফিরে আটকে রাখা শ্বাস ফেলল। বড় বাচ্চা বেঁচেছেন আর চোখে দেখলেন ব্যস্ত জাবেদা বেগমকে। নিচু গলায় সাবধান করলেন, এসব রেডি করতেছেন কি বকাঝকা খেতে ভাবি? ভাইয়া মারাত্মক রেগে গেছে। এই সাজানো গোছানো ট্রে দেখলে তার হাই প্রেশার হাই হয়ে যাবে। জাবেদা বেগম চিন্তায় মুখ ফিরে ফেললেন। অনর্গলভাবে বলে গেলেন, এর জন্য কি নিয়মকানুন মানব না? বিয়ে তো হয়ে গেছে, তাই না? এ বিষয় নিয়ে তো অস্বীকার করার মতো না। আর ছেলেটা অকারণে নিশ্চয়ই কিছু করেনি, কারণ আছে অবশ্যই, আসলেই জানতে পারবো। মাত্র রান্নাঘরে ঢোকা সাবিয়া মায়ের কথাবার্তা শুনে মাথা দোড়ালো। তার মায়ের সাথে সহমত। তারপর তার মনে হয় সে উদ্বিগ্ন কণ্ঠে জানালো, আজ বাদে কাল বিয়ে তো হতোই, কালকের বদলে আজ হলে সমস্যা কি? আর অরু ভাইয়াকে পছন্দ করে, বিড়ালছানার মতো ভাইয়ার চারপাশে ঘুরঘুর করে। মুফতি বেগম সাবধান করলে, ধীরে সুস্থে বল, বড় ভাইয়া শুনলে তোর খবর আছে, ঘরবাড়ি ভেঙে ফেলবে। সমাধানখানা কাজে লাগলো। সাবিয়া খুব ভয় পেল, কণ্ঠে নামালো, ফুসফুস করে মন্তব্য ছুড়ল। তবে কথা শেষ হলো না। রান্নাঘর দিকে গেল, মায়ের সাথে ট্রে সাজাতে হাত বাড়ালো। সে সময় রুবির উপস্থিত ঘটল। মেয়েটা দৌড়ে এসেছে, কপালে তার বিন্দু বিন্দু ঘাম। এসি থেকে এসে ঘেমে নিয়ে একাকার। গরম গরম আশ্চর্য অবিশ্বাস্য খবর শুনে বোধ করছে সে। প্রথমে সে বিশ্বাস করতে পারেনি, তবে ভাষার চালচলন এবং দেখে বিশ্বাস করতে বাধ্য হয়েছে। অন্যদিকে সুমিতা বেগম দিশেহারা। ভদ্রমহিলার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। সে সিঁড়িপথে খাপটি মেরে দাঁড়িয়ে আছে। বড় মাপের শখ খেয়েছে। বাবার ওই কথা জাবেদা বেগম যতটুকু জানে, সুমিতা বেগম চাচ্ছিল তার ভাইয়ের ছেলের সাথে অরুকে বিয়ে দিবে। তা কি আর সম্ভব? এই লম্পটের কাছে তাদের মেয়ে দিবে ইজ্জতের হাই। আনোয়ার সাহেব অবুঝ বাচ্চাদের মতোই চুপচাপ লিভিং রুমে এলেন। তার পেছনে ওহি সাহেব। 2 ভাইয়ের মুখে কুলুপেটে। বড় ভাইয়ের হাবভাব দেখে মুখে বিচ্ছুটি জিজ্ঞেস করতে পারলেন না। নার্সারি বাচ্চাদের মতো ভাইয়ের পাশে এসে বসলেন। চোখ তুলে দুজনে চাওয়াচাওয়ি করে নিলেন। হাবভাব বোঝার মিথ্যা প্রচেষ্টা আর কি। আবার চোখে মুখে সদর দরজার দিকেই রইল। দরজা দিয়ে এই বুঝি তন্ময় অরু ফিরবে। কান দুটো সকলের খাড়া। এই বোধহয় গাড়ির আওয়াজ কর্ণ করে হবে। গুনে গুনে ঘণ্টাখানেক সকলে এক কল্পকা মুখ ভর্তি নিয়ে বসে রইল। টু শব্দও নেই, কারণ নীরবতা ভাঙল গাড়ির ধ্বনিতে। সেই ধ্বনিতে ধরফড়িয়ে উঠে জাবেদা বেগমের বুক। শান্ত স্থির হলো। সাবিয়াও মায়াকে একেবার চোখাচোখি করে নিল। সুমিতা বেগম নীরব দর্শক, তার মস্তিষ্ক শূন্য। জাবেদা বেগম ট্রে হাতে নিয়ে বেরোলো। সাজ্জিত ট্রেখানা স্ত্রীর হাতে দেখে ফুঁসে উঠলেন সে। মোস্তফা সাহেব যেন কেউ তার কাটা গায়ে নুনের ছিটা দিয়েছে। উচ্চ কণ্ঠে ধমকের সুরে প্রশ্ন ছুড়লেন, এসব কি? এসব দিয়ে কি হবে? জাবেদ বেগম আমতা আমতা করে বললেন। জাবেদার বলার মতো কোনো ভাষা পেলেন না। এগুলো সাহস সঞ্চয় করতে ব্যর্থ তিনি। জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলেন। আর চোখে দরজার দিকে তাকালেন। দেখলেন তন্ময় ঢুকছে। ঢুকতে ঢুকতে তন্ময় বলল, এসব রাখো মা, পরে হবে। তন্ময় নির্বিকার চোখে দেখলো হাবভাব শান্ত, পায়ের গতি অত্যাধিক ধীর, অঙ্গপ্রত্যঙ্গ জুড়ে
নিতান্ত তেজ, চোখে মুখে শীতলতা সমুদ্রের মতো স্থির, বলার উপায় নেই। এই ছেলে সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে এসেছে। ছেলের হাবভাব মোস্তফা সাহেবের প্রেশার দ্বিগুণ বাড়াতে পারলেন। আঙ্গুল তুলে কিছু বলতে গিয়েও পারলেন না, আশেপাশে কিছু পেলেন না ফ্লোরে ছুঁড়ে মারার জন্য। বুকটা চেপে উঠল তার। তন্ময় লিভিং রুমে পৌঁছে সোফায় বসলো আরামদায়কভাবে। ইতস্ত বোধ করলো, চোখে মুখে লজ্জায় নত। ওকে এমন বিশ্রীভাবে পরিস্থিতিতে সে ফেলতে চায়নি, বাধ্য হয়ে করেছে। তার হাত পা বাঁধা পড়েছিল। দীর্ঘশ্বাস টেনে নিয়ে নিজেকে প্রস্তুত করলো বাবা চাচার সামনাসামনি হওয়ার জন্য। হলো তাই। বসতে না বসতে মোস্তফা সাহেব শুধালেন, কি শুনছি আমি? তন্ময় মাথা তুলল, বাবার চোখে চোখ রাখলো, না বোঝার ভান ধরল। বিচিত্র ভঙ্গিতে ভুরু দুলিয়ে বলল, কিভাবে বলবো? তুমি কি শুনেছ? তুমি তো পাশে ছিলেন। আমি তো পাশে ছিলাম না। দেখি বলো শুনি। মোস্তফা সাহেব নিজেকে যথাসম্ভব শান্তশিষ্ট রাখার প্রচেষ্টা চালালেন। যাতে দাঁত পিষে বললেন, ফাজলামো করতেছিস? তুই নাকি বিয়ে করেছিস অরুকে? তন্ময় সবলীলায় গলায় দিন দুপুরের চোখ দুটো খোলা রেখে মিথ্যা জানালো, জি, ও আমাকে ভালোবাসে, বিয়ে করতে চেয়েছে, তাই আমিও করেছি। আমারও মনে হয়েছে আমার থেকে ভালো লাইফ পার্টনার ওর জন্য অন্য কেউ হতে পারে না, ঠিক তো রু? আনোয়ার সাহেবের সামনে সামান্য ভেবে একমত হলেন। তারও তাই মনে হয়। তন্ময় থেকে ভালো মেয়ের জামাই সে পাবে নাকি? তিনি মেয়ের সম্মতিকে জানিয়ে চোখ তুলে তাকালেন। অরু তন্ময়ের দৃষ্টি পেয়ে লজ্জে আড়ষ্ট হলো। কোনোরকম মাথা দোলালো ক্রমান্বয়ে। ব্যাস, মুহূর্তে আনোয়ার সাহেব চিন্তামুক্ত হলেন, হেসে উঠলেন প্রফুল্ল গলায়। তবে হাসিটুকু বেশিক্ষণ স্থির করতে পারলেন না। মোস্তফা সাহেব গম্ভীর কণ্ঠে ধমক দিয়ে উঠলেন। বড় ভাইয়ের ধমক খেয়ে চুপসে গেল আনোয়ার সাহেব। মোস্তফা সাহেব তন্ময়কে শক্ত চোখে দেখলেন। তারপর ওরুর দিকে তাকিয়ে শুধালেন, অরু, তুমি সত্যি করে বলবে, ও শিখিয়ে পড়িয়ে দেওয়া কথা বলছো নাকি তোতা পাখির মতো, নাকি নিজে থেকে বলছো? অরু কেঁদে দেবে ভাব। ছোট ছোট চোখ দুটো শরীর কাঁপছে। জাবেদা বেগম এসে জড়িয়ে ধরলেন ওকে। মোস্তফা সাহেব পুনরায় গম্ভীর কণ্ঠে শুধালেন, অরু, ঠিকঠাক স্পষ্ট গলায় জবাব দেবে, আমি স্বেচ্ছাই করেছি। তন্ময় মুগ্ধ হলো। তির করে কাঁপলো তার হৃদয়, প্রফুল্লতায় ভরে উঠলো ভেতরটা। মাথা উঁচিয়ে তাকালো বাবার দিকে। মুখটা কালো হয়ে গেছে মোস্তফা সাহেবের। অরুর কথা তিনি কানে তুললেন না, উল্টো আঙ্গুল তুলে ছেলেকে উদ্দেশ্য করে বললে, আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোর মতো অপদার্থ আমার কাছে স্থান নেই। তন্ময় সহজ সরল ভঙ্গিতে উঠে দাঁড়ালো, গভীর মুখে গলা উঁচিয়ে বলল, ওর চল। মোস্তফা সাহেব চোখ জোড়া বড় বড় হয়ে এলো, চোখের মনি বেরিয়ে আসবে যেন। তিনি আতঙ্কিত গলায় প্রশ্ন ছুড়লেন, ও কোথায় যাবে? তন্ময় অসভ্যের চূড়ান্ত পর্যায়ে গেল, আমার বউ আমার সাথে যাবে না? উপস্থিত সকলেই হতবম্ব। কিংকর্ত বিমূঢ় হলেন মোস্তফা সাহেব। সাবিয়া রুমি ফিসফিস করছে। আনোয়ার সাহেব মুগ্ধ হলেন। উঠে ভবিষ্যৎ মেয়ে জামাইকে বুকে জড়িয়ে নিতে চাইলেন, তবে তা বড় ভাইয়ের ভয়ে পারলেন না। হাসি মুখে শুধু তাকালেন। ইতিমধ্যে মোস্তফা সাহেব দাঁড়িয়ে গিয়েছেন। আঙ্গুল তুলে মুখ খুলেও কিছু বলতে পারলেন না। তন্ময়ের সুযোগে ঘা ভাসিয়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠে গেল। নিজের ঘরে ফিরে এসে অনমনে হাসলো। আজ আর দরজা লাগালো না। হাত ভেজানো রেখে কিছু একটা খোঁজাখুঁজি শুরু করলো। সেলফের পেছনে মাঝাকৃতির একটা ছবির ফ্রেম। অরু আর তার এই ছবি পুরাতন, আর অরু 10ম শ্রেণীতে পড়তো তখন। ছবিটা তোলা হয়েছিল তাদের ছাদে। অরু তার পাশে দাঁড়িয়ে তার পানে কেমন মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তন্ময় মৃদু হাসছিল তখন। এমন সময় তোলা হয়েছে, তুলেছিল সাবিহা। ছবিটা এতটাই মনে ধরেছিল যে তন্ময় সে সময় নষ্ট না করে বন্ধুতে দিয়ে তৎক্ষণাৎ বের করিয়ে এনেছিল ছবিটা। এটা এবার খুব শীঘ্রই তার রুম জুড়ে থাকবে, দেওয়ালে রাজত্ব করতে পারবে। ছবিতে থাকা বোকা মুখটা ছুঁয়ে তন্ময় বিড়বিড়িয়ে ওঠে, বাবার ভয় সংখ্যা কখনোই সত্যি হবে না, আমি হতে দেব না। আমরা সারা জীবন ভালো থেকে সুখে থেকে দেখিয়ে দিব। কেমন ওরু?